নমস্কার। গল্প চিরন্তনীতে আমার সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত। শুনছেন প্রতিভা বসুর লেখা উপন্যাস মনের ময়ূর। আজ পড়ব উপন্যাসটির ৮ম পর্ব। একজন ঠাকুর আনা হয়েছে রান্নার জন্য। সকালবেলা অবিনাশবাবুই নিয়ে এসেছেন খুঁজে খুঁজে। যাই হোক, দু একজন প্রতিবেশী তো আছে, বরযাত্রী তো আসবে কয়েকজন, তাদের তো একটা ব্যবস্থা চাই। তাছাড়া অতগুলো যে জিনিসপত্র এলো সেগুলোও তো আর ফেলে দেওয়া যায় না। যথাযোগ্য বাসনকোসন কিছু কিছু ভাড়া করতে হয়েছে সেজন্যে। অনসূয়ার দুঃখিনী মা, ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে তার বুক, বারে বারে চোখ মুছছেন তিনি। রান্নাঘরের দাওয়ায় বসে তরকারি করতে করতে কত কথা মনে হচ্ছে তার। মা হয়ে তিনি কি কম কষ্ট দিয়েছেন এই মেয়েকে? দিনের পর দিন মুখ ফিরিয়ে থেকেছেন, একটা কথা বলেননি, বলতে প্রবৃত্তি হয়নি। কিন্তু আজ বিদায়ের দিনে বুক ভেঙে যাচ্ছে না সেসব ভেবে? কে জানে কেমন বিদায়, কে জানে ওর অদৃষ্ট ওকে আবার কোথায় টেনে নিয়ে যাচ্ছে। অদৃষ্টের নামে দোষ দিয়েই কি সব সারতে পারবেন আজ? সেই অদৃষ্টের রচয়িতা কারা তা কি তিনি জানেন না? কাদের জন্য আজ ওর এই দুর্গতি? একটা পরবুদ্ধি দুর্বল চরিত্র বাপ আর একটা অসহায় ভীরু কুসংস্কারের ঢিপি মা। কি চেয়েছিল অনসূয়া? কতটুকু তার দাবি ছিল? শুধু বিয়েটা বন্ধ করো। পায়ের উপর মুখ ঘষে কেঁদে কেঁদে এই তো একমাত্র মিনতি। আশ্চর্য! ওইটুকু হৃদয়বৃত্তিও কি তখন ছিল না তাদের? কেন ছিল না? ভাবতে গেলে ওর অপরাধ ছিল কি? নিজেদের বুদ্ধির দোষেই তো এমন হলো। বাপ না হয় অন্যমনস্ক সাংসারিক বুদ্ধিহীন মানুষ, কিন্তু তিনি মা হয়ে তিনি কেন আগে থেকেই শাসন করেননি, সংযত করেননি? কেন অমন অবাধে মেলামেশায় প্রশ্রয় দিয়েছেন? ভালোবাসা কি অন্যায়? ভালোবাসা কি পাপ? হৃদয় কি জাতের দোহাই মানে? জাত কি লেখা থাকে মানুষের আকৃতিতে? জাতের বিভিন্নতাই কি স্নেহ প্রেমের বিভিন্নতা আনতে পারে? তবে বিনয় যেদিন বলেছিল সেই কথা, অনসূয়ার বাবা যতই চমকে উঠুন না কেন, তিনি নিজে এতটুকুও অবাক হননি। আগুন কি চাপা থাকে? অনসূয়ার পরীক্ষার সময় বিনয়ের ব্যাকুলতা কি অনেক কথাই বলে দেয়নি তাদের? বিনয়ের দিদি বলেছিলেন, নিজের পরীক্ষাতে তো এত অস্থির হতে দেখিনি, এ যে নাওয়া খাওয়া চুকে গেছে। হেসেছিলেন। সে হাসি ছিল শাক দিয়ে মাছ ঢাকার মতো। তিনি, অনসূয়ার মা, বুঝেছিলেন যে বিপদ আসছে। কতদিন রাতের পর রাত মেয়েকে চুপচাপ জানলায় বসে কাটাতে দেখেছেন। দুই চোখে ধারা বয়ে গেছে। আয়নায় দেখেছেন তার প্রতিবিম্ব। বিনয়ের বিলেত যাবার তারিখ ঠিক হয়ে যাবার পরে অনসূয়া ভালো করে ভাত খায়নি কোনোদিন। তবুও যদি সেই প্রস্তাব শুনে তিনি গালে হাত দেন, তাকে আর ন্যাকামি ছাড়া কি বলে? অবশ্যই অনসূয়ার কান্না দেখে এমন কথাও একদিন নিভৃতে বলেছিলেন অবিনাশবাবু, থাকগে সমাজ, কি হবে আমার সমাজ দিয়ে? মেয়ে যাতে সুখী হবে তাই আমার সুখ, না হয় বিয়ে দিয়ে আবার বিদেশে কোনো চাকরি বাকরি নিয়ে চলে যাব। তারপর সেই মানুষই একদিন কত বড় শত্রু হয়ে দাঁড়ালো। কি করলো বিকাশ? কি মন্ত্র দিল? কি পরামর্শ দিয়ে অমন ভালো মানুষটাকে একেবারে পিশাচেরও অধম করে ফেলল চক্ষের পলকে? বাপ হয়ে সন্তানের প্রতি এমন অপরিসীম বিতৃষ্ণা কেমন করে তিনি বহন করলেন হৃদয়ে? এমনই চৈত্র মাস ছিল তখন। এমনই নিবিড় হাওয়া, ঝরা পাতার রাশি বাগানে, আমের মুকুলে ভরে গেছে গাছের ডাল, কচি কচি পাতা উঠেছে কোনো কোনো গাছে, বাতাবি ফুলের গন্ধে বাড়ি আকুল। ঘুরে ঘুরে বাগান দেখছিলেন তিনি। অবিনাশবাবু নদীর ধারে গেছেন জুতো কিনতে, অনসূয়া মন খারাপ করে ঘরের ভিতরে কি করছে কে জানে। বাচ্চারা এখানে সেখানে খেলছে।
হন্তদন্ত হয়ে একটা সুটকেস হাতে নিয়ে বিকাশ ঢুকল ফটক খুলে। কলকাতা থেকে এসেছে সে টেলিগ্রাম পেয়ে। চোখাচোখি হতেই বোমা ফাটল। কি ব্যাপার কি আপনাদের? একটা মেয়ের জন্য কি শেষে বংশের নাম ডোবাবেন? হকচকিয়ে গিয়েছিলেন তিনি। কাঁচুমাচু মুখে দাঁড়িয়ে রইলেন চুপচাপ, মাথা নিচু করে অপরাধীর মতো। কাকা কাকা বলে ছুটে এলো বুলু আর মন্টু। তাদের ঠেলে দিল সে। কোথায় কোথায় আমাদের সেই আদরিনী বিদুষী কন্যা? বাদামতলী স্টেশন থেকে এটুকু রাস্তা আসতে আসতে কত খ্যাতি শুনলাম তার। একবার দেখি তাকে। কি বিশ্রী কেটেছিল সেদিনের সেই হাওয়া ভরা চৈত্রের সুন্দর সন্ধ্যা। সেদিন সারা রাত জেগে জেগে ভাইয়ের সঙ্গে কথা বললেন অবিনাশবাবু। রাত ভোর হলে সারাদিন পরামর্শ করলেন। তারপর কত সারাদিন আর কত সারা রাত যে মন্ত্রণা করেই কাটল দুই ভাইয়ে, তার আর সংখ্যা নেই। তিনি তো তখন তৃতীয় ব্যক্তি। অবশেষে বিনয়কে ডেকে এনে একদিন অপমান করল বিকাশ। চাকর বাকরের সামনে দাঁড়িয়ে বিশ্রী গালাগাল দিল। ছুটে এসেছিল অনসূয়া। টুকটুকে লাল মুখ, বড় বড় চোখ, বুকটা এতখানি উঠছে পড়ছে নিঃশ্বাসের ঢেউয়ে। দাঁড়ালো এসে মাঝখানে। না না না, এ আমি হতে দেব না, দেব না। কেন? কিসের অধিকারে আপনি ভদ্রলোককে তার বাড়ি থেকে ডেকে এনে অসম্মান করবেন? যেন থিয়েটারের একটা দৃশ্য। মেয়েকে সেদিন আস্ত রাখেননি তিনি। চুলের মুঠি ধরে দেয়ালে ঠুকতে ঠুকতে বলেছিলেন, তুই মর, তুই মর, তুই মরে যা। না হয় যার জন্য তোর এত দরদ, বেরিয়ে যা তার সঙ্গে। কেন বলেছিলেন? কি এমন দুরন্ত অন্যায় সেদিন সে করেছিল ও কথা বলে? আজকে আর ভেবে উঠতে পারলেন না সেসব। আর বিনয়ের দিদি, ফর্সা ফুটফুটে ছোটোখাটো দুঃখী মানুষটি, তার কথাও আজ মনে পড়ল তার। কত কষ্টই পেলেন ভদ্রমহিলা, অথচ তার কি দোষ ছিল? মিথ্যা মামলা সাজিয়ে তাকেও কত নাকাল করল বিকাশ। অত বড় ঘরের বউকে পথে বার করল, তবে ছাড়ল। আর আমরা, আমাদের কি হলো? যার পায়ে পা মিলিয়ে এতটা হাঁটলাম, গলায় গলা মিলিয়ে শেয়ালের ডাক ডাকলাম, অঙ্গুলি হেলনে উঠলাম আর বসলাম, আমাদের কি করলো সে? বাড়ি থেকে, ঘর থেকে, ভিটেমাটি থেকে উচ্ছেদ করে এনে এই বস্তিতে বসালো, এই তো। এদিকে নিজের দোতলা বাড়িতে ঘর বাড়াচ্ছে সে। দেশের জমিজমা সব চেটেপুটে খেয়ে সে বড় লোক হচ্ছে। শুনলে অবিনাশবাবু যতই খেঁচিয়ে উঠুন, অনসূয়ার মা একথা ঠিকই জানেন তাঁদের অত সাধের বাড়িটির আর অস্তিত্ব রাখেনি বিকাশ। সে যে প্রত্যেক বছরই যায়, সে খবর কি রাখেন না তিনি? সেবার কালীঘাটে তিনুর মা কি বলেননি সে কথা? পাষণ্ড কোথাকার, বিশ্বাসঘাতক। ঘন ঘন নিঃশ্বাস ফেলে মনে মনে ব্যাকুল কান্নায় তিনি উছলে উঠলেন। বোকা ভালো মানুষ ভাই পেয়ে যত তুই ঠকালি, দুর্বল স্নেহের সুযোগে যত দুঃখ দিলি, সব দুঃখ একদিন তোর বুকে জ্বলে উঠবে দ্বিগুণ হয়ে। একদিন তুই জানবি দুঃখ কি, দুঃখ কাকে বলে। দুটো ছেলের একটা ছেলে এই বয়সেই কারখানায় ঢুকেছে মিস্ত্রিগিরি করতে। আরেকটি লেখাপড়ায় নেহাতি ভালো বলে পড়া ছাড়তে দেয়নি অনসূয়া। অবিনাশবাবু চটেছিলেন, ন্যাকামো, লেখাপড়া শিখে তো সব লাট বেলাট হবেন, সবাই সব হলেন, আর এখন কি মানুষ কি হয়ে গেছেন। অভাবের তাড়নায়, দুঃখের তাড়নায় আর আছে নাকি কিছু মনের মধ্যে, মাথার মধ্যে? তা নইলে আজ এমন করে বলি দিতে পারতেন মেয়েটাকে? কেউ দেয়? কোনো বাপ কি পারে? বিষণ্ণ ব্যথিত ভাই দুটি দিদির আসন্ন বিচ্ছেদ ব্যথায় কাতর হয়ে ঘুরে বেড়াচ্ছে এখানে ওখানে। দিদি তাদের সব। সেই দিদিকে আজ ছাড়তে হবে তাদের। দুই ভাই লজ্জা ভেঙে সকাল থেকে চোখ মুছছে কেবল।
তারা কি বোঝেনি, তারা কি জানেনি তাদের দিদিকে আমরা জলে ডুবিয়ে দিচ্ছি হাত পা বেঁধে? বড় হয়ে তারা বলবে কি, ভাববে কি? মা হয়ে বাপ হয়ে সন্তানের এত বড় সর্বনাশ করবার কি কৈফিয়ত দেবেন তখন? বুলু এলো না, আসতে দিল না তার শাশুড়ি। অনসূয়া যে তার বউয়ের বোন এই লজ্জায় তিনি ঢাকতে পারেন না, আবার সমারোহ করে বিয়েতে পাঠাবেন? ছি, তা তো ঠিকই। অনসূয়া কি সম্পর্কের যোগ্য? আর তাছাড়া আসবেই বা কেন? কে গিয়ে তাকে নিয়ে আসছে সমাদর করে? এলেই তো খরচ। যে কটি মুখ আছে তাই ভরানো দায়, আবার বোঝার উপর শাকের আঁটি। অনসূয়া চলে গেলে কি করে দিন চলবে সেটাই তো এখন মস্ত ভাবনা। অবিনাশবাবু উদয়াস্ত খেটে অস্থি চর্মসার হয়ে মাত্র 58 টাকা পান, আর বড় ছেলে 36, আর অনসূয়ার একারই তো উপার্জন 89 টাকা। হায় রে, কত সাধের অনসূয়া তাঁর, কত আকাঙ্ক্ষার ধন। আজ তাঁর সেই মেয়ের বিয়ে, সেই অনাই সোনার। ফটকের দুদিকে লাল শালুমোড়া উঁচু ঘরে নহবত বসবে 7 দিন আগে থেকে, আত্মীয় কুটুম্বে থই থই করবে বাড়ি। পুকুরের এতদিনের যত্নে লালিত বড় বড় রুই কাতলা ধরাস ধরাস আছড়ে এনে ফেলবে উঠোনে। পান খাওয়া লাল দাঁত বার করে বকশিস চাইবে নবীন জেলের নাতি পরাণ কৈবর্ত। হই হল্লা, গান, গল্প, আনন্দের স্রোত বয়ে যাবে কুসুমপুরের চৌধুরী বাড়িতে। অবিনাশবাবু ছুটে আসবেন ব্যস্ত হয়ে। কই, তুমি কোথায়? ঢাকা থেকে অমৃতি এসেছে যে, নাটোরের কাঁচাগোল্লা, মানিকগঞ্জের চন্দনচূড় দই। লালপাড় শাড়ির হলুদ মাখা আঁচলে ঘাম মুছতে মুছতে ছুটে আসবেন তিনি। ও মা, ভীমনাগের সন্দেশ আসেনি এখনো, আর আসবে কবে? সন্ধেবেলা ঝমঝমে বিলিতি বাদ্যে ভরে যাবে বাড়ি। তারা এসেছে ঢাকা থেকে পানসি নৌকোয় চড়ে। 10 দিন বাজিয়ে মোটা টাকা নিয়ে ফিরে যাবে। সাদা সাদা অ্যাপ্রনের উপর লাল পটি বাঁধা কোমর, পেতলের তকমা আটা। চলন হবে 1 মাইল জুড়ে। নদীর ঘাট থেকে জামাইকে 300 ঝাড়ের আলোয় বাজনাবাদ্যি আশা সোঁটা দিয়ে প্রসেশন করে আনবেন তারা। 24 বছরের বলিষ্ঠ সুন্দর সুকুমার ছেলে। আশ্চর্য! অবাক হয়ে ভাবলেন অনসূয়ার মা। আজকের দিনেও এমন করে সেই মানুষটিকেই মনে পড়ে গেল তাঁর। তখনও যখনই তিনি অনসূয়ার বিয়ের কথা ভেবেছেন, এই বিনয়কেই মনে মনে দেখতে পেয়েছেন তিনি। তাই বলে আজও সেই ছেলেই তার চোখের তলায় এসে দাঁড়ালো। তরকারির জল ভরা গামলায় টপ টপ করে কয়েক ফোঁটা জল ঝরে পড়ল তার চোখ থেকে। বেলার দিকে তাকিয়ে নিঃশ্বাস ফেলে 57 বছরের শির ওঠা দুর্বল হাতে তাড়াতাড়ি আলুর খোসা ছাড়ানোতে মন দিলেন। বেলা গেল, গলে গেল সূর্যাস্তের সোনা। 24 ঘন্টার বিরহের পর মুহূর্তকালের জন্য মিলিত হলো দিন আর রাত্রি। রান্নাঘরের কোণে ছাইয়ের গাদায় সরু সরু হলদে নিমপাতা ঝুরঝুর করে ঝরে পড়ল দমকা হাওয়ায়। নোংরা ঘাঁটতে ঘাঁটতে চমকে তাকালো বেড়ালটা। ঝড় উঠল, কালবৈশাখী। নারকেল গাছের মাথায় মাথায় পরীদের নাচন লাগল, মাটিতে শুকনো পাতার ঘূর্ণি। এ বাড়ির জামা উড়িয়ে সে বাড়ির শাড়ি ছিঁড়ে জানলা দরজার ঢাক বাজিয়ে আবার 3 মিনিটে শান্ত হলো দুরন্ত কৌতুক। কাকগুলো কা কা করে কোথায় উড়ে গিয়েছিল, আবার বসলো এসে চুপচাপ গাছের মাথায়। পাতার ঝোপে ঝোপে শালিখের ধান রং ঠোঁট চোখ চিকচিকালো। ঘরে ঘরে 15 পাওয়ারের বদলে 25 পাওয়ারের আলো জ্বলে উঠল উৎসব বাড়িতে। উঠোনে পয়েন্ট নেই, কোথা থেকে মন্টু একটা গ্যাস নিয়ে এসেছে জোগাড় করে। পাশের ঘর থেকে হিরণ মাসিমা এলেন।
সারাদিনে আরও অনেকবারই এসেছেন, দেখেছেন, শুনেছেন, আদেশ দিয়েছেন, উপদেশ দিয়েছেন, হাঁকে ডাকে সরগরম করেছেন বাড়ি। কাজের মানুষ ঠাকুর তো এসেছে কত বেলায়। সকালবেলাকার সমস্ত রান্নাবান্না, ভাগ বাটোয়ারা, অধিবাসের জিনিসপত্র গুছিয়ে রাখা সব ঝক্কি ছিল তাঁর হেফাজতে। অনসূয়ার মার কতটুকু শক্তি! বেচারা ভুগে ভুগে এখান থেকে এইটুকু যেতেই তো হাঁপান। এবার তিনি এলেন মেয়ে স্নান করাতে। ধরে ধরে অনসূয়াকে নিয়ে এলেন উঠোনে। দুপাশে কলা গাছ পোঁতা, মাঝখানকার পিঁড়ির উপর দাঁড় করিয়ে কাঁচা হলুদ মাখিয়ে দিলেন গায়ে। আরও দুজন এও এলো 7 পাক সুতো ধরে আম্রপল্লব ছোঁয়া ঘরার জল মাথায় ঢালতে। কলকল করে 7 ঝাঁক উলু দিল তারা। জল ভরা চোখে তাকিয়ে রইলেন মা। অবিনাশবাবু চটির শব্দ করতে করতে পাশ কাটিয়ে একবার ঢুকলেন গিয়ে নিজের ঘরে। কি করলেন না করলেন আবার বেরিয়ে গেলেন উঠোন পার হয়ে। হাতা খুন্তির শব্দে, মাছ মাংসের গন্ধে একই চালের তলায় 10 ঘর ভাড়াটের অগুন্তি অসংযত বাচ্চা কাচ্চার ভিড়ে শতপ্রবৃত্ত পড়শি মহিলাদের সহৃদয়তায় হঠাৎ যেন বাড়িটা গমগম হয়ে উঠল। টান করে চুল মেলে দিয়ে হাতির দাঁতের মতো রঙের নতুন চিকন পাটিতে এসে বসল অনসূয়া। হিরণ মাসিমা চিরুনি দিয়ে জট ছাড়াতে বসলেন। ঘন কালো মেঘ না হলেও এখনো চুল আছে, না বেঁধে না আঁচড়িয়ে কেমন পাকিয়ে পাকিয়ে গেছে। রঙের ঔজ্জ্বল্য নেই, কিন্তু ফ্যাকাশে হয়ে আরও ফর্সা দেখায়। রোগা হয়ে গিয়েও হাতের গড়ন ভাঙেনি। মোমের মতো গোল, মোমের মতোই রক্তহীন মসৃণ। প্রসাধনের অভাব কি? অধিবাসের ট্রে থেকে একে একে সব তিনি টেনে নিলেন। সাজাতে সাজাতে হাসি মুখে বললেন, কপাল করেছিলি বটে, টাকা না করি না দেখলো আর রাজার মতো মানুষটা যেন উড়াল দিয়ে নিতে এলো। ইস, কি দেওয়াটাই দিয়েছে। কথার শেষে দীর্ঘশ্বাসও পড়ল একটি। 1 দিন না 2 দিন না, পাশাপাশি ঘরের ভাড়াটে হয়ে সুখে দুঃখে কত বছর একসঙ্গে তো কাটল। বিয়ের দিনে মন কেমন করে বই কি। নিজের মেয়েটা ভুগে ভুগে এই তো বছর 2 আগে 4টে বাচ্চা রেখে মারা গেল। বড় ছেলেটা বিয়ে করে শ্বশুর বাড়িতেই ঘর নিয়েছে। ছোটটা তবু পদে আছে, তা কদিন কে জানে। অভাবে কি আর মানুষকে মানুষ থাকতে দেয়? অনসূয়া তাঁর সর্বাণীর বয়সী না হলেও তিনি তাকে ভালোবাসেন। সর্বাণীকে যেমন বাসতেন তেমনই বোধ হয়। চাটালো বেনিতে জড়ি জড়িয়ে রূপোর কাঁটা দিয়ে প্রকাণ্ড মাথা জোড়া চালি খোপা বাঁধলেন। তোয়ালে দিয়ে মুখ মুছিয়ে দামি স্নো লাগালেন গালে। ঘন করে পাউডার বুলোলেন মুখে, বুকে, গলায়, হাতে। লবঙ্গ দিয়ে ছোট ছোট ফুল এঁকে দিলেন 33 বছরের লাঞ্ছিত বঞ্চিত কপালে। যাই যাই করেও যে লাবণ্য এতদিন আত্মগোপন করেছিল ভাঙা গালের খাঁজে খাঁজে, ডোবানো চোখের তারায়, সব উদ্ভাসিত হয়ে উঠল একটুখানি যত্নে। কম্পোজিটার বাবুর মেজো মেয়ে ছুটকি পাতলা পায়ে আলতা পরিয়ে দিল। ছোপ ছোপ লাগলো পাটিতে। বুড়ো নখের মতো ছোট্ট নীল শিশির পাগল করা গন্ধ ছড়িয়ে পড়ল ঘরের আনাচে কানাচে। চুলের কাঁটায়, ফিতের লালে, ছড়ানো ছিটানো ব্লাউজে, শাড়িতে, নতুন বিছানার কোড়া গন্ধে, রঙিন কুলোর সরা ঢাকা প্রদীপে, সব মিলিয়ে তারও 22 বছরের অবিবাহিত মন কেমন আকুল হয়ে উঠল। হেলানো আয়নায় চুপে চুপে মুখ দেখল বারবার। এতক্ষণে মা এলেন অবসর হয়ে, হাতে 1 গ্লাস শরবত নিয়ে এলেন মেয়ের জন্য। আহা, সারাটা দিন গেছে, 1 ফোঁটা জল মুখে দিল না। একটু খা। মুখের কাছে ধরলেন গ্লাসটা। অনসূয়ার বুক ঠেলে বমি এলো। তিনি নিজেই কি সারাদিন মুখে দিতে পেরেছেন কিছু? বমি বমি তো তাঁরও করেছে।
বাবলু প্রস্তুত হতে এলো জামাই আনতে যাবার জন্য। ঘরের কোণে আলনা থেকে কাঁচা কাপড় আর ডুরে কাটা ইস্ত্রি করা শার্ট গায়ে দিল চুপচাপ দাঁড়িয়ে। অনসূয়াই কেচে দিয়েছে কাল। বিয়েবাড়িতে কি ওরা ময়লা ছেঁড়া পরে বেড়াবে? আজ দিদি এখানে, কাল কাল এমন সময় দিদি কোথায়? ভাবতেই নিঃশ্বাস যেন বন্ধ হয়ে এলো। সোনাদানা কী বা আছে আর? তবু যা অবশিষ্ট ছিল নিজের গায়ে কাঁপা কাঁপা হাতে সেই সব খুলে একে একে পরিয়ে দিলেন মা। তারপর কন্যার স্তম্ভিত মুখের দিকে তাকিয়ে কেঁদে উঠলেন হু হু করে। অবিনাশবাবু কি বলতে দরজা পর্যন্ত এসে ফিরে গেলেন। হিরণ মাসিমা লাল পাড় শাড়ি ছাড়িয়ে ক্রেপের লাল বেনারসি পরিয়ে দিলেন। লগ্ন তো প্রথম রাত্রিরেই, এখান থেকে এখানে, জামাই তো এলো বলে। অনসূয়া বসে রইল নিথর নিষ্পন্দ, যেন পাথর হয়ে গেছে। কিছুই ভাবছে না সে, কিছুই দেখছে না। কিছুতেই যেন আর কিছু এসে যায় না তার। তার বিকার নেই, দুঃখ নেই, আসক্তিও নেই। যা হবার হোক, যা হয় হোক। হ্যাঁ, সুন্দর হয়েছে বাড়ি, চমৎকার, চমৎকার ফ্ল্যাট। কর্মচারীদের ধন্যবাদ দিলেন মিস্টার রায়। পশ্চিমে গড়ের মাঠ, শোবার ঘরের শিক ছাড়া মস্ত জানলা দিয়ে পরিষ্কার দেখা যায়। ভাড়া বড্ড বেশি, তা হোক। এত তাড়াতাড়ি এত ভালো জায়গায় এমন সুন্দর একটি সাজানো গোছানো বাড়ি যে তারা বার করতে পেরেছেন খুঁজে, তাই তো যথেষ্ট। বয় বেয়ারা, কল জল সব ঠিক। একদিন কেন, একবেলার জন্য উঠলেও অসুবিধে করে থাকা যায় না। তারপর আত্মীয় পরিজন না থাকুক, অবশ্যই আজকের দিনে বহু আত্মীয়কে পলকপাতে নিয়ে আসতে পারেন এখানে, কিন্তু আত্মীয়তার মোহ আর তার নেই জীবনে। আপিসের কিছু পদস্থ কর্মচারী এবং জন কয়েক বন্ধু তো আছেন সঙ্গে। সন্ধ্যের একটু আগে খানিকক্ষণ ঘুরে নিলেন শহরটা। সেই কলকাতা। কতকাল, কতকাল পরে আবার কলকাতা, কত প্রিয় কলকাতা। আবার তিনি কলকাতায় এসেছেন। উটরাম ঘাটে এসে চা খেলেন বন্ধুদের নিয়ে। জলের গন্ধে মন কেমন করল। এই গঙ্গার বুক বেয়েই তো একদিন ছেড়ে গিয়েছিলেন এই মাটি, এই শহর। তখন কি ভেবেছিলেন আবার এসে পা রাখবেন এই বন্দরে? এলোমেলো গেলেন মার্কেটে। দু চোখে যা দেখলেন কিনলেন পাগলের মতো। এলেন সেন্ট পলস ক্যাথিড্রালের কাছে। কার্জন পার্কে এসে হাত পা ছড়িয়ে বসলেন ঘাসের মখমলে। রেড রোড দিয়ে হু হু ট্যাক্সি চলল খানিকক্ষণ। তারপর আবার ফিরে এলেন ঘরে। ততক্ষণে আলো জ্বলেছে ঝলমলে চৌরঙ্গি। একজন বৃদ্ধ কর্মচারী তার স্ত্রীকে নিয়ে এসেছেন গিয়ে। মেয়ে না হলে কি চলে? মেয়ে ছাড়া কি শুভকর্ম হয়? নিয়মকানুন আছে না? কে বলে দেবে সব? মিস্টার রায় হাসলেন। নিয়ম? তাই তো বটে। দিদির বয়সী ভদ্রমহিলা, তেমনই ছোটোখাটো কিন্তু শ্যামাঙ্গী। ভালো লাগলো হঠাৎ। সত্যি তো, মেয়ে না হলে চলে? মিস্টার রায়ের দিকে তাকিয়ে তিনি জিভ কাটলেন। শান্তিপুরী শাড়ির চওড়া লাল লতাপার আরও একটু কপালের দিকে টেনে বললেন, না বাবা, আজকের দিনে ওই বিজাতীয় পোশাক আপনি পরতে পারবেন না। যাবার সময় কপালে ছুঁয়ে আশীর্বাদ করব সেইগুলো কই? কুটুম্বরা নিতে আসবে, দই মিষ্টি কই তাদের জন্য? পান তামাক কই? আছে আছে, সব আছে। টাকা থাকলে কি না আছে কলকাতা শহরে। টানা টানা হাতের লেখায় তৈরি হলো 59 ফর্দ। 3 গাড়ি 3 দিকে ছুটল। বউ পরিচয়ের হীরের বালা আর বউ ভাতের বেনারসি শাড়িও বাদ পড়ল না সেই ফর্দ থেকে। কে বউ পরিচয় করবে? কেন আমি? বৌভাত আর হবে কখন? কাল দুপুরে। হাসি খুশিতে উপচে পড়া শাঁখায় সিঁদুরে টুকটুকে সরল মুখে নিশ্চিন্ত জবাব।
নাই বা হলো আত্মীয়, তবু তো মানুষটি তার ছেলের মতোই। 12 বছর বয়সে বিয়ে হয়েছে, ছেলে হয়েছিল 14তে। বেঁচে থাকলে তো এরই মতো হতো সে। মিস্টার রায় যে কাল সকালেই আবার উড়ে ফিরে যাবেন সে কথা তিনি আমলেই আনলেন না। কাজ থাক, কাজ কাজ আছে বলে তো আর নিয়মের ব্যতিক্রম হতে পারে না। এই হলো গিয়ে বিয়ে, বিয়ে আগে না কাজ আগে? ঠিক। মিস্টার রায় আবার হাসলেন। সরানো হলো মাঝখানকার সোফা সেটি কৌচ কার্পেট। আলো চাল আর ভিজবে কখন? ময়দা গুলেই ঘরের লাল মেঝেতে সাদা পদ্ম আঁকলেন তিনি। নিদ্রা কলস এঁকে দিলেন চারপাশে, মঙ্গল চিহ্ন। যাবার আগে এইখানে দাঁড়িয়ে কপালে কুলো ছুঁয়ে ধান দুর্ব মাথায় নিয়ে তবে তো যাবেন বিয়ে করতে। সহাস্যে সব দেখলেন মিস্টার রায়, সব শুনলেন। মনে মনে এও চিন্তা করলেন কালকের যাওয়াটা একটু পিছিয়ে দেওয়া কোনো রকমেও সম্ভব কিনা। তারপর কাঁধে তোয়ালে নিয়ে বাথরুমে গিয়ে 1 ঘন্টা ধরে স্নান করলেন ঝর্নার তলায় দাঁড়িয়ে। বেরিয়ে এসে 52 ইঞ্চি বহরের কুঁচনো শান্তিপুরী ধুতি প্রস্তুত পেলেন হাতের কাছে, পাট করা গরদের পাঞ্জাবি আর সিল্কের চাদর। একটু সময় লাগলো পরিপাটি করে ধুতিটা পরতে। একেবারে ফিটফাট জামাইবাবু। এই তো কি সুন্দর দেখাচ্ছে, এ না হলে বিয়ে। ভারী খুশি। না না, কপালে একটু চন্দন দিতে হবে বইকে। তা কি হয়? নিয়ম আছে না শুভ কাজে, অনুষ্ঠান আছে না? অনুষ্ঠানই তো মঙ্গল। কতকাল পরে কোমরে ধুতি জড়ালেন। আয়নার কাছে দাঁড়িয়ে মিস্টার রায় নিজেকে যেন চিনতে পারলেন না। বিছানার উপর টোপর আর ফুলের মালার দিকে তাকিয়ে কৌতুক বোধ করলেন। না, বিকাশ এলো শেষ পর্যন্ত স্ত্রীকে নিয়ে। ছেলে মেয়েদেরও বেশি না। ওই সব বিশ্রী কুশ্রী ব্যাপারে অল্প বয়সী ছেলে মেয়েদের আনাটা কোনো মতেই যুক্তিযুক্ত নয়। মক্কেলদের সেদিনের মতো বিদায় দিয়ে এসে ভুরু কুঁচকে স্ত্রীকে বলল, যাওয়াই স্থির করলাম বুঝলে। স্ত্রী বলল, তারা যেমনই হোক, আমার তো একটা কর্তব্য আছে। তাই তো। স্ত্রীর মুখের কাছে এসে ঠোঁট বেঁকিয়ে এবার সে হাসল। তখন না আমাকে বড় অপমান করে তাড়িয়ে দেওয়া হলো, আর এখন এখন কি শুনি? কি এখন? কি এখন? হাতের ভঙ্গি করে স্ত্রীকে ভ্যাংচালো বিকাশ। বললাম না সকালবেলা এসে, আসলে মতলবখানা তো এই ছিল আগাগোড়া, অর্থাৎ 1 লাখ হবে, ভাগ দিতে কি পরাণে সয়? ভালো মানুষ স্ত্রী ব্যথিত হলেন স্বামীর কথায়। মতলব পুষবার মতো মাথা তো নয় ভাসুর ঠাকুরের, আর দিদিও। নাও চুপ করো, চিনতে আর আমার বাকি নেই কাউকে। আচ্ছা চলো না, দেখবেই তো সব, হাতে হাতেই প্রমাণ পাবে। চাক্ষুষ প্রমাণ না হলে তো গরিবের কথায় আর বিশ্বাস হবে না তোমার। স্বামীর চাইতে তো তোমার ভাসুর যাই অনেক বেশি কিনা। স্ত্রী চুপ করে রইল। গজগজ করে চলল বিকাশ। ইস, কত তেজ দেখানো হলো তখন। মেয়ে বিক্রি করব না। আর এখন কি করলে? বিয়ে। আবার নাম দেওয়া হয়েছে বিয়ে। ষোড়শোপচার সাজিয়ে ডামাডোল বাজিয়ে রাজপুত্র আসছেন কিনা 7 সমুদ্র 13 নদী পার হয়ে ওই বুড়ো মেয়েকে রাজরানী সাজাতে। নাম নেই, ধাম নেই, জাতগোত্র কিছুরই সঙ্গে দেখা নেই, মেয়ের বিয়ে ঠিক করেছেন। কি না, মস্ত ধনী, মস্ত ব্যবসায়ী, বোম্বেতে সবাই চেনে। তার চিনবে না? আহারে, কি সুন্দর পরিচয়। ঈশ্বর তো আছেন। সেই প্রতিশোধই হবে আজ বিয়ের আসরে। প্রতিশোধ। রোগা হাতের মোটা শির ফুলিয়ে স্ত্রীর মুখের কাছেই মুঠি শক্ত করল। চশমাটা ঝুলে পড়ল নাকের ডগায়। লগ্ন হয়ে এলো।
বরের দেখা নেই। বাড়ির শুদ্ধ লোক উচ্চকিত হয়ে উঠল। অবিনাশবাবু ঘরবার করতে লাগলেন। এগিয়ে গিয়ে বটতলার মাথা ঘুরে এলেন। যানবাহনের স্রোত বয়ে চলেছে বড় রাস্তা দিয়ে, কেবল প্রত্যাশিত গাড়িটিরই দেখা নেই। বাবলুই বা করছে কি? বোকা ছেলে, এত বড় হলো তবু যদি বুদ্ধি হলো কিছু। দেরি হচ্ছে তো তুই ছুটতে আয়, একটা খবর দিয়ে এসে, না হয় একটা ট্যাক্সি করেই আয়, লাগুক টাকা বেশি। ঠিকানা মিলিয়ে যেতে পারলে তো, নাকি ভুল ঠিকানা দিয়ে গেছে? না না, তা দেবে কেন? তাতে আর ওদের কি স্বার্থ, বরং ক্ষতি। তবে তবে কি? ঘরে ঢুকে ঘড়ি দেখলেন। বুকের মধ্যে যেন কেমন করতে লাগল। হে ঈশ্বর, আর কত, আর কত! মাও ছটফট করলেন বইকি। জানলায় দাঁড়িয়ে রইলেন গালে হাত দিয়ে। এলেন উঠোন পেরিয়ে টিনের দরজায়। একটু থামলেন, গলি দিয়ে দুপা হাঁটলেন, আবার ফিরে এলেন ঘরে। কিন্তু তবু কোথায় যেন একটা আরামও বোধ করলেন মনে মনে। নাই যদি আসে, তাহলে নাই বা এলো। এতগুলো বছরই যদি এমনি কেটে যেতে পারল, তাহলে কাটুক না বাকি জীবন। কুলীন ব্রাহ্মণের ঘরে এমন তো কত অবিবাহিত মেয়ে চিরকাল বাপের ঘরে থেকে বুড়ি হয়ে যায়, কত মেয়ে তো বিধবা হয়ে জীবন কাটায়। তবে অনসূয়ার বিয়ের জন্যই বা কেন তারা অমন ব্যাকুল হয়ে গিয়েছিলেন? কি সঙ্গত কারণ ছিল তার? অনসূয়া এ সংসারের হাল ধরে আছে। অনসূয়ার শরীরের সমস্ত নির্যাস টেনে টেনে বেঁচে আছে এই সংসার। তাকে বিদায় দিয়ে কি এমন সুখ বাড়বে, শান্তি বাড়বে? সে চলে গেলেই তো বরং সব অন্ধকার। শুধু কি ভাতের খিদেতেই টান পড়বে? সব সব খিদেই মিলিয়ে যাবে জীবন থেকে। মানুষের খিদে তো এক রকমের নয়, খিদের অন্ত নেই। এইটুকু বাড়িকে যে সে পরিচ্ছন্ন করে রাখে, আর তার তিলতম ত্রুটি ঘটলেই যে তোলপাড় করেন অবিনাশবাবু, সেটাও কি এক রকমের খিদে নয়? ঝাড়ো, মোছো, ধোয়াও, পালিশ দিয়ে ঝকঝকে করে দাও ছেঁড়া জুতো, সেলাই করিয়ে দাও মুচি ডেকে, পুরনো জিরজিরে ধুতি জামা ধবধবে করে দাও সাবানে, নিখুঁত করে রিপু করো। জানলার পর্দা, বালিশের ওয়ার, রান্নাঘরের বাসন, চায়ের কাপ, ভাইদের বই, কোথায় হাত নেই অনসূয়ার? এটা চাই, ওটা চাই, সেটা কেন পাইনে, রান্না কেন ভালো হলো না, ডাল কেন কম, চাল কেন বাড়ন্ত, সবটাতেই অনসূয়া। অনসূয়ার মুখের দিকে তাকিয়েই এ বাড়ির ঘড়ির কাঁটা চলছে, এ বাড়ির অসংখ্য আবদার মিটছে। তবে সে মানুষটাকে বিদায় দিয়ে তাঁরা থাকবেন কেমন করে? কি উপায় হবে? এক অন্ধকারে উঠে আর এক অন্ধকারে ঘুমিয়ে না পড়া পর্যন্ত কলের মতো চলছে সেই মানুষটি। একটি শব্দ নেই মুখে, একটু বিরক্তির রেখা নেই কোথাও, রাগ নেই, দুঃখ নেই, হাসি নেই, মলিনতা নেই। কেমন করে চালিয়ে গেল জীবনের এতগুলো বছর? নিজেকে পিষে ফেলে, মেরে ফেলে এই সংসারের চাকায় ঘুরছে সে। একদিন বন্ধ করেনি সেই চাকা। আচ্ছা, একদিন কি অসুখও করেনি ওর? তা কি করেনি? কেউ জানেনি সে কথা, কেউ জিজ্ঞেস করেনি। নেহাত শুয়ে পড়লে ঘর জুড়ে আছে বলেই বরং রাগ হয়েছে। কিছুই ঠিকমতো হয়নি বলে একটা অশান্তির, অসন্তুষ্টির ঝড় বয়ে গেছে বাড়িতে। তৃপ্তি নেই কোনো রকমে। ও যে অনসূয়া, মা হয়ে তারও কি খুঁতখুঁতানি কম ছিল? অথচ এমন আশ্চর্য। দিদি, ঠাকুরমশাই বলছেন লগ্ন যে বয়ে যায়। অনসূয়ার মা অর্থহীন দৃষ্টিতে তাকালেন ছোট জায়ের মুখের দিকে। অনেক দিন পরে দেখলেন। দেখলেই ভালো লাগে। দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালেন। তাই তো আমি বলি কি, মন্টু বরং একবার। মন্টু? বর আনতে কি কেউ ওরকম যায়?
কত সব খাতির যত্ন আয়োজন, তবে না, আমার মনে হয় ওরা রাগ করেই আসছে না। তাহলে বাবলু তো অনেকক্ষণ গেছে, আসা উচিত ছিল না? হিরণ মাসিমা ঢুকলেন ঘরে। বাড়ি থেকে ঘুরে এলেন একবার, চোখ কুঁচকে বললেন, বাবলু তো এসেছে। এসেছে? দেখলাম তো বাইরের দরজার কাছে দাঁড়িয়ে ওর বাবার সঙ্গে কাকার সঙ্গে কী সব বলছে। বর আসেনি? অনসূয়ার কাকিমার গলায় উদ্বেগ ফুটে উঠল। বর নাকি পরে আসছে। পরে আসছে? পরে আসছে মানে? কি যে বোকা, আনতে গিয়ে কেউ সঙ্গে করে না নিয়ে আসে? অনসূয়া সেই থেকে বসে আছে স্তব্ধ হয়ে। একবার চোখ তুলে নামিয়ে নিল। হন্তদন্ত হয়ে বিকাশ এসে ফেটে পড়ল। কি কাণ্ড বলো দেখি, কোথাকার কে সব! কথা শেষ না করেই আবার বেগে চলে গেল বাইরে। এ কথা কে না জানে যে লগ্নের জন্য তারা পরোয়া করে না। লগ্নের অর্থ কি তাদের কাছে? দিয়েছে ফিরিয়ে। এখন ইচ্ছে মতো সুবিধে মতো আসবে মস্ত গাড়ি নিয়ে। টাকাটি দিয়ে মেয়েটি নিয়ে চুপচাপ সরে পড়বে অন্ধকারে। আবার পিটুলির লতা দিয়ে পাড়াপড়শি ডেকে পুরুত এনে ঘটা করা হচ্ছে মেয়ের বিয়েরও টিয়ে। ভরংও জানে এক্ষুনি তো সব ভরং মুছে যাবে। মিছিমিছি লোক ডেকে এই কেলেঙ্কারিটা কেন বাপু? ছেলেটাও তেমনি, মুখে আর আহ্লাদ ধরে না। খেতে দিয়েছে, আদর করেছে, ফেরত পাঠিয়ে দিয়েছে গাড়ি চড়িয়ে, তবে আর কি? মূর্খ! এত বড় ধেড়ে ছেলে হয়েছিস আর এটুকু বুঝিস না এত তাদের কিসের গরজ? শুনলাম তো ওই 500টি টাকা ছাড়া আর একটি পয়সাও ছোঁয়াবে না। যদি সত্যি হয় তাহলে তো চমৎকার। সমাদর করবে না? চকিতে ভাইঝির চন্দনচর্চিত মুখটা ভেসে উঠল চোখে। মেয়েটা এখনও সুন্দর আছে, কিন্তু এত আছাড়েও মচকেছে, কিন্তু ভাঙেনি। সাপের মতো চিকচিকিয়ে উঠল বিকাশের চোখ। কত কত মুনাফা করবে? একটা গণ্ডগোল বাঁধিয়ে দুটো মোচড় দিলে কিছু কি আর বেরিয়ে না আসবে মোটা মোটা পকেট থেকে? ফুটপাতে, যেখানে বকুল গাছের গায়ে শিথিল শরীর এলিয়ে জোরে জোরে নিঃশ্বাস টেনে গলির মুখে এক দৃষ্টিতে তাকিয়ে দাঁড়িয়ে আছেন অবিনাশবাবু, সেইখানে এসে দাঁড়ালো বিকাশ, চোখ তীক্ষ্ণ করে, কান খাড়া করে। আসবে, তারা নিশ্চয়ই আসবে, কিন্তু কিভাবে আসবে, কখন আসবে, সেটাই সবচেয়ে বড় কথা। সেটাই দ্রষ্টব্য তার কাছে। সম্বর্ধনা তো করতে হবে। দাদা বৌদির সঙ্গে একটি চোখাচোখির পালা তো আছে এতকাল পরে। আকাঙ্ক্ষা পূর্ণ হলো বিকাশের। তারা এলো, কিন্তু লগ্ন পেরিয়ে নয়, একটু আগে। 7-8খানা মোটর নিঃশব্দে এসে প্রকাণ্ড শরীর নিয়ে থামল তাদের দরজায়। গলিটা ভরে গেল। এসেছে এসেছে, একটা গুঞ্জন উঠল চারদিকে। বাচ্চারা ভিড় করল এসে কাছে কাছে। এত গাড়ি, এত বড় গাড়ি আর কবে তারা দেখেছে এই গলিতে? এই গলির কোন বাড়ির দরজায় কবে থেমেছে? আর বিয়ে কি আর কারো হয়নি? খেন্তিদির বিয়ে হলো না? রাধারানীর বিয়ে হলো না? সুমন্ত্রর বউ এলো না? সবাই হয় রিকশা নয় ঘোড়ার গাড়ি চড়ে এসেছে, মোটরে কেউ আসেনি। কেবল কয়েক বছর আগে জ্ঞানদা ঠাকুমার নাতজামাই এসেছিল ট্যাক্সি করে, তার জাবর তো আজও কাটছে। অবিনাশবাবু এগিয়ে এলেন ঊর্ধ্বশ্বাসে। তবে এলো? একে একে নামল সব সম্ভ্রান্ত চেহারার অতিথিরা। একটা শৌখিন গন্ধ ছড়িয়ে পড়ল বাতাসে। অবিনাশবাবু মুখ থেকে মুখে চোখ সরাতে লাগলেন। কে কে কোনজন? বুকের মধ্যে তার হাতুড়ি পিটতে লাগল। শান্তিপুরী ধুতির লম্বা কোঁচা সামলে সব শেষে নামল বিনয়। অবিনাশবাবুকে দেখে হাত থেকে সিগারেটটা ছুঁড়ে ফেলে দিল দূরে। নিচু হয়ে বিনীত হাস্যে প্রণাম করে বলল, ভালো আছেন?
40 বছর বয়সেও তার চেহারার এমন কিছু তফাৎ হয়নি যাতে তাকে চিনতে খুব দেরি হতে পারে কারো। একটু ভারী হয়েছে শরীর, আর ঘন চুল একটু পাতলা। বহুদিন বিদেশ যাপনের চিহ্নস্বরূপ রং সামান্য লালচে। বরং জানা না থাকলে অবিনাশবাবুকেই চেনা দায় ছিল বিনয়ের। হাতের টোপর আর গায়ের চাদর দেখেই অবিনাশবাবু তাড়াতাড়ি এগিয়ে এসেছিলেন কাছে। নিষ্পৃহ নিষ্প্রভ বৃদ্ধ চোখে ভালো করে তাকিয়েছিলেন ভাবি জামাইয়ের মুখের দিকে। এবার পিছিয়ে গেলেন 2 পা। পড়ে যেতে যেতে টাল সামলালেন গাড়ির দরজায় হাত রেখে। নিঃশ্বাসের ঘনতায় পুরনো ফতুয়ার উপর পাঁজরার ওঠানামা দেখা যেতে লাগলো স্পষ্ট। বিনয় হাত বাড়িয়ে ধরে ফেলল। তারপরেই তাকালো সে বিকাশের দিকে। তার সাপের মতো 2টি ঠান্ডা নিষ্প্রাণ আক্রোশে স্থির নিস্তব্ধ চোখের উপর চোখ মিলিয়ে রাখল খানিকক্ষণ। গন্ধক জ্বলে উঠল মনে। কষ্ট হলো নেবাতে, কিন্তু নেবালো। হেসে বলল, এই যে আপনি কেমন আছেন? বিকাশের দাঁতে দাঁত আটকে গেল। মাথার চুল যেন খাড়া হয়ে উঠল। এও হয়? এরকমও হয়? তবে কি দৈব বলে আছে কোনো কিছুর অস্তিত্ব? এক মুহূর্ত, পরক্ষণেই সপ্রতিভ অভ্যর্থনায় অস্থির হয়ে হাঁকে ডাকে সে সরগরম করল বাড়ি। আরে তোরা সব কোথায় গেলি? এই ভানু, শাঁখ বাজাতে বল না কাউকে। মন্টু বাবলু কই? দাঁড়িয়ে আছিস কি হাঁ করে? এদের ঘরে নিয়ে বসা না। আর কোথায় বা বসতে দেব? গরিবের ঘর। এসো বাবা, এসো। প্রায় আলিঙ্গনে আবদ্ধ করলেন বিনয়কে। আর বিনয় তার পায়ে পায়ে যেতে যেতে হাসবে কি রাগ করবে ভেবে পেল না। পাশের ঘরের ভাড়াটেরা একখানা ঘর ছেড়ে দিয়েছিল বরযাত্রীদের জন্য। তাদের নিয়ে বসানো হলো সেখানে। বিনয় একেবারে বিয়ের পিঁড়িতেই চলে এলো। পুরুত বললেন, আর 1 মিনিটও সময় নেই দেরি করবার। কান্নায় উদ্বেল অনসূয়ার মাকে অনসূয়ার কাকিমাই ঠেলে ঠুলে নিয়ে এলেন জামাই বরণ করাতে। এটা তাদের প্রাদেশিক নিয়ম। পুরনো পোকায় কাটা জিরজিরে পার মুছে যাওয়া কবেকার একখানা গরদের শাড়ি পরে ধীরে ধীরে এলেন তিনি। রোগা মুখে 2টি নিবন্ত নিরুৎসুক চোখ মেলে তাকালেন জামাইয়ের দিকে। তাকিয়েই রইলেন। অনসূয়ার কাকিমা তার হাতে পাট পাতা দিলেন, ধান দুর্ব দিলেন, মৃদু হাতে ঠেলা দিয়ে সচকিত করলেন। আস্তে সজল হয়ে এলো তার দৃষ্টি। গাল বেয়ে সেই জল গড়িয়ে পড়ল বুকের আঁচলে। বিনয় অবাক হয়ে গেল। এই সেই দীর্ঘাঙ্গী গৌরাঙ্গী সুমিতশ্রী অনসূয়ার মা? এই হয়ে গেছেন তিনি? এই তার চেহারা? পায়ে হাত দিয়ে প্রণাম করল সে। অতি কষ্টে একখানা থরথর হাত তিনি তুলে দিলেন বিনয়ের মাথায়। অস্ফুটে ডাকলেন, বাবা। অনসূয়াকে নিয়ে এলো তার ছোট ভাই মন্টু। শাড়ির আঁচলে আপাদমস্তক নিজেকে জড়িয়ে কাঠের পুতুলের মতো ভারী ভারী পা ফেলে বিয়ের পিঁড়িতে বিনয়ের মুখোমুখি বসল সে। হিরণ মাসিমা ফিসফাস করলেন, একেবারে সাহেবের মতো জামাই। হালে চালে চেহারায় হাঁ হয়ে গেছে সব টিনের চালের বাসিন্দারা। বাচ্চারা টু শব্দ করছে না তাদের অনুদির বিয়েতে। পুরুষ মন্ত্র পড়ালেন। নিঃশব্দে তার পুনরুচ্চারণ করল বিনয়। অবিনাশবাবু নিজেই উৎসর্গ করলেন মেয়েকে। জামাইয়ের সাগ্রহে প্রসারিত হাতের পাতায় সর্বান্তকরণে তুলে দিলেন মেয়ের নিষ্কম্প শীর্ণ হাড়ের মতো সাদা ঠান্ডা একখানা অবিচলিত হাত। স্বস্তি বচন পাঠ হলো। ইস, কি ঠান্ডা! নিজের হাতের উষ্ণতা ছড়িয়ে দিতে ইচ্ছে করল বিনয়ের। কিন্তু মানুষটার দেহে কি প্রাণ আছে? সন্দেহ হয় তার। নাক পর্যন্ত ঘোমটায় ঢাকা, চোখের দৃষ্টি মাটিতে নিবদ্ধ, থুতনি বুকের সঙ্গে ঠেকানো।
যতক্ষণ ধরে বিয়ে হলো এক তিল বদল হলো না এই ভঙ্গির। একবারের জন্য একটু নড়ল না, একটা নিঃশ্বাস প্রশ্বাসের স্পন্দন পর্যন্ত বোঝা গেল না বাইরে থেকে। শুভদৃষ্টির সময় ভাইয়েরা ঘোমটা তুলে দিল। গ্যাসের উজ্জ্বল নীলচে আলোয় দুটি মুদ্রিত চোখ, আর চন্দন আঁকা ক্লান্ত করুণ মুখশ্রীর দিকে তাকিয়ে ব্যথায় ভরে উঠল বিনয়ের মন।